সাক্ষ্য ও জিলেট ফুলশয্যাতে বাধা দেওয়ার জন্য সাক্ষ্যর মা অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য যখন বলে সে এই বিয়েটা টিকিয়ে রাখবে, তখন সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। ঝিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারোর দিকে তাকায় না। তার চোখে জল থাকলেও সে কাঁদতে পারে না। এদিকে সাক্ষ্যর মা রেগে গিয়ে তার নিজের ঘরে চলে যায়। যাওয়ার সময় সে শুধু বলে, আমি এখন কিছু শুনতে চাই না সাক্ষ্য, কাল সকাল হলে সব কিছুই বুঝবো। এরপর দেখা যায় ঝিলের মা ধীরে ধীরে ঝিলের হাত ধরে বলে, ভয় পাস না মা, সত্য একদিন সবাই বুঝতে পারবে। তুই যে সাক্ষ্যকে ভালোবাসিস সেটা একদিন না একদিন উনি ঠিকই বুঝতে পারবে। তখন সাক্ষ্য ঝিলের কাছে আসে। ঝিলের কাছে এসে বলে, ঝিল, তুমি এসব কিছু নিয়ে ভেবো না। মা এখন হয়তো রেগে আছে, কিন্তু দেখবে কয়েকদিন কেটে যাওয়ার পর ও ঠিকই তোমাকে মেনে নেবে। তখনই সেখানে সাক্ষ্যর বাবা চলে আসে আর বলে, কী রে সাক্ষ্য, তুই ঝিলকে নিয়ে কি এখানেই দাঁড়িয়ে থাকবি? তুই কি ঝিলকে বাড়ির ভেতরে নিয়ে যাবে না, তার রুমে নিয়ে যাবে না? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ নিয়ে যাবো তো। তখনই দেখা যায় সেখানে ছুটি আন্টি চলে আসে। ছুটি আন্টি এসে বলে, কী রে সাক্ষ্য, তোর আর ঝিলের তো ফুলসজ্জার ব্যবস্থা করতে হবে, সেটা করবি না নাকি? তুই তো ঝামেলার মধ্যে ভুলেই গেছিস যে তোর তো এবারে ফুলসজ্জার করার কথা। তখন অন্যদিকে দেখা যায় সাক্ষ্যর মা তার নিজের রুমে গিয়ে কাঁদছে। সে মেনে নিতে পারছে না কোনোভাবে যে সাক্ষ্য তাদের অবাধ্য হয়ে ঝিলকেই আবার বিয়ে করেছে। এরপর দেখা যায় সাক্ষ্যর মায়ের রুমে সাক্ষ্যর মেসকাকি চলে এসেছে। সাক্ষ্যর মেসকাকি এসে সাক্ষ্যর মাকে বলছে যে, বৌদি, তুমি এসব নিয়ে আর চিন্তা ভাবনা করো না, যা হওয়ার তো হয়ে গেছে। সাক্ষ্য তো অবশেষে বিয়েটা করে ফেলেছে, এখন আর এটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। সাক্ষ্য যখন নিজের মতো করে নিজের মনের মতো বিয়ে করেছে, তুমি এই ব্যাপারে আর নিজেকে কষ্ট দিও না। তখন এ কথা শুনে সাক্ষ্যর মা রেগে যায় আর বলে, না, আমি ওদেরকে কখনোই এক হতে দেব না। তার জন্য আমার যা করার আমি তাই করব। এরপর সে বলে যে, আমি এখন নাটক করব। আমি ওদেরকে কখনোই এক হতে দেব না। আমি এখন অসুস্থ হয়ে যাওয়ার নাটক করব, যাতে সাক্ষ্য চলে আসে আর সাক্ষ্য এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে আমাকে নিয়ে ছোটাছুটি করে হসপিটালে নিয়ে যায়, ডাক্তার দেখে। আমি তাদেরকে কখনোই এক হতে দেব না। এই বলে সাক্ষ্যর মা অসুস্থ হয়ে পড়ে এবং বেহুশ হয়ে যাওয়ার নাটক করে। আর তখন তার সাক্ষ্যর মেজকাকি গিয়ে সাক্ষ্যকে ডাকতে থাকে। আর সাক্ষ্যর মেজকাকির চিৎকার শুনে সাক্ষ্য তো অবাক হয়ে যায়। সাক্ষ্য তখন জিজ্ঞাসা করে যে এখন আবার তার মেজকাকি কী জন্য চিৎকার চেঁচামেচি করছে। প্রথমে সাক্ষ্য একটু রেগে গিয়েও তখন দরজাটা খোলে আর জিজ্ঞাসা করে যে, কী হলো মেজকাকি, তুমি এভাবে এখন চিৎকার করছো কেন, কি হয়েছে? তখন সাক্ষ্যর মেজকাকি বলে যে, সাক্ষ্য, তোমার মা অসুস্থ হয়ে পড়েছে, বেহুশ হয়ে গেছে। এই কথা শুনে তো সাক্ষ্য অবাক হয়ে যায় এবং সাক্ষ্য বলে যে, কী বলছো তুমি, বেহুশ হয়ে গেছে মানে? চলো তাড়াতাড়ি চলো, মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। তখন এই কথা বলেই সাক্ষ্য ছুটে যায় তার মায়ের কাছে। এরপর অন্যদিকে দেখা যায় সাক্ষ্য ও ঝিল দুজনেই থানা থেকে বাড়ি ফিরে এসেছে। আর সাক্ষ্য এসে তখন ঝিলের সঙ্গে বলে, ঝিল, আমার তো বিয়ে হয়ে গেছে, তাই স্বাস্থ্যমতো তো তুমি এখন এই বাড়ির বউ, ওকে তো আর বাড়ির ভেতরে ঢুকতে হবে নাকি? তখন একথা শুনে দাদুভাই বলে, না, ও যদি এই বাড়িতে ঢোকে তাহলে কিন্তু আমরা এই বাড়িতে কিছুতেই থাকবো না। তখন সাক্ষ্যর মা বলে, আমি তো থাকবো না এই বাড়িতে, ওরাই এই বাড়িতে থাকুক। তখন সাক্ষ্য বলে, কেন দাদুভাই, তোমরা এই বাড়িতে থাকবে না কেন? এটা তো তোমাদের বাড়ি নাকি? তোমরা তাহলে কোথায় যাবে? যেহেতু হলো তো এই বাড়ি থেকে আমরাই যাব, আমরা এখান থেকে চলে যাব। তখনই সাক্ষ্যর মা বলে, আচ্ছা, তুই কি একবার আমাকে বলার প্রয়োজন মনে করেছিলিস যে তুই ওই মেয়েটাকে বিয়ে করবি? তা একবার তো বলতে পারতিস, একবার বললে পাল্টে না, কেউ হয় না নাকি আমি? তখন সাক্ষ্য বলে, আচ্ছা মা, আমি তোমাকে বললে কি তুমি ডিসিশনটা আমার মেনে নিতে? আমি জানি এখন যেটা করেছো তুমি কখনোই সেটা করতে না। তখনই শতরূপা বলে, ঠিক আছে, সেটাই করতে, কিন্তু তো তো একবার বলা উচিত ছিল কি না? তুই কেন বললি না আমাদের? তখন বলে, আমি চাইনি আমাদের বাড়িতে ফালতু অশান্তি হোক। আর তাছাড়া আমি নিজে জানতাম না যে আমি ঝিলকে বিয়ে করব। সেই কারণে আমি কাউকে কিছু বলিনি। আমি শুধুমাত্র ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, যে ও আসবে, ও আমার বিয়েতে দাঁড়িয়ে থাকবে আর সব কিছু দেখবে। তখন বলে, আচ্ছা তাই নাকি? তখন ঝিল বলে যে, হ্যাঁ, আমি তো চলেই গেছিলাম, আমিও কিছু জানতাম না, বিন্দুমাত্র কিছু জানতাম না। ও আমাকে বলল যে আমাকে এখানে আসতে হবে, তাই আমি এখানে শুধুমাত্র বিয়ে দেখতেই এসেছিলাম, তাছাড়া আর কিছু নয়। আমি বিয়ে করার জন্য এখানে আসিনি। তখন সাক্ষ্য বলে, ঝিল, তুমি একটু চুপ করো, তুমি তো এ সম্বন্ধে কিছুই জানো না, তাই আমি সব কিছু জানি, তাই আমি সব কিছু বলবো। এরপর বলছে যে, শোনো মা, একটা কথা বলি, আমি যখন ওকে ডিভোর্স দিই, আমি বাড়ির লোককেও বাধা দিয়েছিলাম। ও তো একদিন এই বাড়িতে বউ ছিল নাকি, যে তোরা ডিভোর্স কেন দিচ্ছিস একে অপরকে? ডিভোর্স দিয়েছিস এটা না হয় মেনে নিতাম, এটা কিন্তু অন্যায়। কিছু ওকে বলেছিলিস?
তাছাড়া তোমার 5 লক্ষ টাকার অফার করেছো ওকে ডিভোর্স দেওয়ার জন্য। তখন একথা শুনে সাক্ষর মা বলে, বাহ, বাড়িতে না ঢুকতে ঢুকতেই এমনি কান ভাঙানো শুরু হয়ে গেছে। তখনই সাক্ষ্য বলে, না, কান ভাঙানো শুরু হয়নি, যেটা সত্যি সেটাই তো বলছি। তখন ঝিল সাক্ষর মাকে বলে, এটা কি মিথ্যে বলছে নাকি? তোমরা তো এমনি এমনি আমাদের মতো বস্তিতে যাবে না, তুমি তো এটাই করতে গিয়েছিলে, তাহলে আবার কেন বলছো? তখনই ঝিলের মা আর ঝিলের দিদি বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, কারণ আমার মেয়ে তো এখানে নিজে পায়ে হেঁটে আসতে চায়নি, সাক্ষ্য ওকে আনতে গিয়েছিল, আর সাক্ষ্য ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। তখনই ঝিলের দিদি বলে, আমার মনে হয় যে কি ওরা দুজন যেটা করেছে সেটা ওদের নিজের চিন্তাভাবনাই করেছে, আমরা কিছুই জানতাম না, আর তার মধ্যেও কিন্তু ঝিলও কিছু জানে না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এদিকে তখন সাক্ষর ঠামি বলছে, আমার কত শখ সাধ ছিল, কতদিন বাঁচবো, যে মনের মতো নাচবো, বাড়িতে আসবে একটা নাচবো, কত ভালো লাগবে। তখনই একথা শুনে সাক্ষ্য বলে, কেন, এখনও পর্যন্ত তোমার মনে হয়েছে যে চৈতি তোমাদের মনের মতো? তোমাদের একবারও মনে হচ্ছে না যে ওই মেয়েটা কী করলো আর কী করলো না তা? তখন সাক্ষ্যর দাদু বলে, শোনো সাক্ষ্য দাদু ভাই, একটা কথা বলি তোমাকে, ও যাই করে থাকুক না কেন, ও নিজেকে নিশ্চিত করেছিল যাতে ও ভালোভাবে সংসারটা করতে পারে, তাই তাতে আমি কোনো বিন্দুমাত্র দোষ দেখতে পারছি না। তাছাড়া ও একজন ডক্টর, ও তো এতটুকু করতে পারে নাকি? সবার সামনে আমরা পরিচয় দিতাম ও একজন ডক্টর বলে, এখন কি বলে পরিচয় দেবো ওই মেয়েটাকে, বস্তির মেয়েটাকে? তাই বলে দেবো নাকি যে ও একটা বস্তির মেয়ে? তখন ওর মেজ কাকা মনে মনে বলে, আচ্ছা, ওই মেয়েটা যে সেজেগুজে চলে এসেছিলো এখানে বিয়ে করতে, আর বলছিল কেন এই বিয়েটা মানি না, এই ছেলেকে আমি মানি না, আর এখানে সেজেগুজে চলে আসলো, কী কারণে আসলো? তখন ঝিল বলে, সেটা তোমরা তোমাদের ছেলেকেই জিজ্ঞাসা করো, কী কারণে এসেছি আমি সেটা বলতে কিন্তু বাধ্য নই। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ, ও কিছুই জানে না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি, আমার মনে হয়েছিল আমার কোথাও একটা ওর প্রতি অধিকার আছে, সেই অধিকারের টানেই আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। এদিকে তখন সাক্ষর বাবা ওখানে দাঁড়িয়ে থাকে আর একটা কথা বলে যে এখানে তো ওরা আইন মতো স্বামী স্ত্রী, তাই না? ওদেরকে এখন বাড়িতে ঢোকায় নেওয়াটাই আমাদের দরকার, তাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝামেলা না করে ওদেরকে বাড়িতে ঢুকতে দাও। তখনই ছুটি বলে, দাদা ভাই একটা কথা বলি, আমি বড় বৌদিকে অনেক করে বুঝিয়েছি, হয়তো বড় বৌদি এখন এই মুহূর্তে বুঝতে চাইছে না, একটু মনটা খারাপ হয়ে আছে, রাগারাগি করছে, তাই কিন্তু আমার মন বলছে একদিন ও ঠিক সব কিছু বুঝে নেবে, দেখবে ঝিলকেও ও ঠিক মেনে নেবে। আর তখন ঝিলকে বলছে, ঝিল শোনো, তোমাকে আমার কিছু কথা বলার আছে, সবার বিরুদ্ধে গিয়ে কিন্তু সাক্ষ্যকে তোমাকে বিয়ে করেছে, তাই তোমার নিজের যোগ্যতা নিজেকেই প্রমাণ করতে হবে, আর এমন কিছু করবে না যে তোমার জন্য সাক্ষর মাথাটা হেড হয়। তোমাকে সবসময় দেখতে হবে যে সাক্ষ্য কীভাবে এই বাড়িতে ভালো থাকে, তুমি যদি কিছু করো তাহলে সবসময় কিন্তু সাক্ষ্য কি এই বাড়িতে কথা শুনতে হবে, তাই বলছি তুমি এরকম কিছু করবে না। তখনই সাক্ষর বাবা বলে, বাড়িতে ঢুকতে না ঢুকতেই যদি নতুন বউর সঙ্গে এরকম করে তাহলে ওই বা কী করবে? তখনই ছোটি বলে, এরকম পরিস্থিতি তো আসবেই, সেটা তো জানাশোনা কথা দাদা, তাই এই কথাটা এড়িয়ে চলতে হবে। তখনই তিতির বলে, এই মেয়েটা না লোভী, একদম সেজেগুজে চলে এসেছে আমার ছোট দাদা ভাইকে বিয়ে করার জন্য। তখনই সাক্ষ্য বলে, তিতির তুই এসব কি বলছিস? তখন তিতিরের বাবা বলে, কেন, ও এমন কি ভুল বলছে, যেটা সত্যি সেটাই তো বলছে, এত সেজেগুজে একদম দিব্যি সুন্দর করে চলে এসেছে বিয়ে করার জন্য, আবার ও বলে যে কিনা এই বিয়েটা করতে চায় না, এই বিয়েটা সে মানেও না, এসব সে কী বলছে, নাটক করছে? ও তো ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিল, তাই না? ওখানে কি করতে আসলো এখানে? তখন ঝিল বলে, আমি কি করতে এসেছি বা আসিনি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, একদিন তোমরা হয়তো কোনো দিন জানতেও পারবে কী কারণে আমি এখানে এসেছি। তখনই সাক্ষ্য বলে, আমি বলছি ও কী কারণে এসেছে, আমি নিজে ওকে আনতে গিয়েছিলাম ছুটে, কারণ আমার মনে হয়েছিল আমি ওকে এক মুহূর্তের জন্যও হারিয়ে ফেলতে পারবো না। তখন ঝিলের মা বলে, হ্যাঁ, আমার মেয়ে তো চলেই যাচ্ছিল ব্যাঙ্গালোরে, তোমাদের বাড়ির ছেলেই তো কাজের ব্যবস্থা করে দিয়েছিল। তখনই ও সাক্ষ্যর বাবাকে জিজ্ঞাসা করলে তখন সাক্ষ্যর বাবা বলে, হ্যাঁ, ও নিজের কাজে নিজের ব্যবস্থা করছিল, কিন্তু আমার মনে হচ্ছিল একা মেয়েটা একটা অন্য শহরে চলে যাচ্ছে, কখনো বিপদ হতে পারে, তাই আমি বলেছিলাম ওই কাজটা ছেড়ে আমার বন্ধুর নিজের কাজটা করতে, তাই তো আমার কথা মতো ও ব্যাঙ্গালোরে যাচ্ছিল। তখনই সাক্ষ্যর মা বলে, তাই নাকি, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখন আমি কি বলবো যে আমার ছেলে আমার বস্তির মেয়েকে বিয়ে করেছে, এসব বলবো? সাক্ষ্য তখন বলে, মা প্লিজ, ও বস্তিতে থাকে তাই বলে কি ও অভদ্র একটা মানুষ? কি বস্তিতে ও থাকতে পারে না? ওর কি বস্তিতে থাকাটাই সব থেকে অপরাধ? কেন এভাবে অপমান করছো ওকে? তুমি না একজন শিল্পপতি, শিল্পী, তোমার মনটা সবসময় বড় হওয়া উচিত, তুমি এভাবে দেখতে পারো না ওদেরকে?